প্রত্যেক বছর ট্যাক্স অ্যাসেসমেন্টের কাছ থেকে আমরা হোম ওনার একটা চিঠি পাই যে আপনার বাড়ির বর্তমান বাজার মূল্য, তারা একটা আইডিয়া দেয়। এই টাকাটা, এই অর্থটা, এটা তো মাটির সাথে আটকে আছে, রিয়েল এস্টেটের সাথে, এটা আপনার কোনো কাজে আসছে না। সো এইটারই কিছু ব্যবস্থা আছে যে আপনি বাড়ি বিক্রি না করেও এই একুইটির টাকাটা বের করে আপনার বিভিন্ন কাজে লাগাতে পারেন। আপনি ধরেন 200,000 লাইন অফ একুইটি থেকে আপনি আজকে প্রয়োজন হলো শুধুমাত্র 35,000 বের করে নিয়ে আসলেন। আপনার কোনো একটা ক্রেডিট কার্ডের পেমেন্ট অনেক বেশি হয়ে গিয়েছে, আপনি এটা পে করে দিতে চাচ্ছেন। আজ আমরা কথা বলবো বাড়ি বিক্রি না করেই কিভাবে বাড়িটিকেই পরিণত করা যায় আয়ের উৎসে। তো দর্শক, চলুন আমরা মূল আলোচনায় যাই। নাজনীন মির্জা, একটু ভূমিকা আমি দিয়েছি, নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই বিষয়টির গুরুত্বটা কতটা। তা আপনাকে প্রথমেই আমি যে প্রশ্নটি করতে চাইব যে এই যে হোম ইকুইটি, আমরা বলছি হোম ইকুইটি থেকে আমাদের বাড়ি থেকে আয়ের উৎস তৈরি করা, তো এই হোম ইকুইটিটা আসলে কি, এবং সাধারণ ভাষায় বললে একজন বাড়ির মালিক কিভাবে বুঝবেন যে তার বাড়িতে কতটা ইকুইটি আছে? একজন অভিজ্ঞ রিয়েলটর হিসেবে আপনার কাছে এই প্রশ্ন উত্তরটি জানতে চাই প্রথমেই। ধন্যবাদ রানা ভাই। প্রথমে আমি বলতে চাচ্ছি যে বাড়ির যে হোম ইকুইটি ব্যাপারটা, সেটা একজন হোম ওনার হিসেবে আপনি কিভাবে বুঝবেন যে আপনার বাড়ির ভ্যালু আজকে কত আছে। এটা খুবই ইজি একটা ওয়ে। সেটা হচ্ছে আপনার বাড়ির মার্কেট ভ্যালুটা জানার জন্য তিন ভাবে আপনি জানতে পারেন। এক, আপনার পরিচিত রিয়েলটরদের সাথে কথা বলে একটা মার্কেট ভ্যালুয়েশন জানা। দ্বিতীয় হচ্ছে ব্যাংকের সাথে কথা বলে আপনি একটা ফি পে করে অ্যাপ্রেজাল ভ্যালুটা জানতে পারেন যে আপনার অ্যাকচুয়াল ভ্যালুটা কত আসছে। আরেকটা ওয়ে আছে, প্রত্যেক বছর ট্যাক্স অ্যাসেসমেন্টের কাছ থেকে আমরা হোম ওনার একটা চিঠি পাই যে আপনার বাড়ির বর্তমান বাজার মূল্য, তারা একটা আইডিয়া দেয়। তো এই তিন ভাবে মোটামুটি আপনার একটা আইডিয়া হয়ে যায় যে আজকের মার্কেটে আপনার এই বাড়িটার ভ্যালু কত। সো বাড়ির মার্কেট ভ্যালু থেকে আপনার আউটস্ট্যান্ডিং যে মর্টগেজ অ্যামাউন্টটা আছে, ধরেন আপনার ফর এন এক্সাম্পল আমি 500,000 একটা বাড়ি দিয়ে যদি ধরি, বাড়ির মার্কেট ভ্যালু আপনি জানতে পারলেন 500,000, আপনার আউটস্ট্যান্ডিং মর্টগেজ এতদিন ধরে পে করে আসছেন, আপনার এখন কমতে কমতে মাত্র আর 100,000 আছে। তার মানে হচ্ছে 400,000ই হচ্ছে আপনার বাড়ির হোম একুইটি নিয়ে আপনি বসে আছেন। এবং একুইটির একটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই টাকাটা, এই অর্থটা, এটা তো মাটির সাথে আটকে আছে, রিয়েল এস্টেটের সাথে, এটা আপনার কোনো কাজে আসছে না। সো এইটারই কিছু ব্যবস্থা আছে যে আপনি বাড়ি বিক্রি না করেও এই একুইটির টাকাটা বের করে আপনার বিভিন্ন কাজে লাগাতে পারেন। তো সে এক্ষেত্রে আপনার কাছে একটু আমরা কোনো ইমেজ দিয়ে কি বোঝাতে পারি? অবশ্যই। আমি আপনাদের জন্য আজকে 3-4টা স্লাইডস বানিয়ে এনেছি, যেহেতু আমার মার্কেট এরিয়াটা হচ্ছে কুইন্স, নাসাউ, সাফক কাউন্টি, লং আইল্যান্ড এবং কুইন্স কাউন্টি। তো আমরা যদি প্রথম চার্টটা দেখি, কুইন্স কাউন্টির গত 3 বছরে যে মার্কেট ভ্যালুটা বেড়েছে, এখানে ডিফারেন্ট কালারের লাইনগুলো দেখিয়ে আমাদেরকে বলা যাচ্ছে যে 2023, 24, 25, 26 কিভাবে কুইন্স কাউন্টির প্রাইসটা চার্টের যদি দিকে আমরা তাকাই, 650 থেকে 700, 750, এবং এখন 2026-এ প্রায় 800-র কাছাকাছি চলে গেছে। তো বিগত 3 বছরে যারা বাড়িটা ওন করে আছে তাদের অন্তত পক্ষে 10 থেকে 15% হোম একুইটি বৃদ্ধি পেয়েছে, ভ্যালু বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয় স্লাইডটাতে যদি আমরা যাই, নাসা কাউন্টি, যেখানে গত 3 বছর আগেও ছিল 650-এর রেঞ্জে, সেখানে এখন বাড়তে বাড়তে চলে গেছে প্রায় 850 ছুঁই করছে। আর এর পরেরটাতে আমি যাচ্ছি সাফক কাউন্টি। সো নাসাউ এবং কুইন্স কাউন্টিতে আমরা দেখেছি যে মোটামুটি 10 থেকে 15% বেড়েছে, আর সাফক কাউন্টিতে বেড়েছে বিগত 3 বছরেই আপনার আমি বলবো 15 থেকে 20%-এর মতো বৃদ্ধি পেয়েছে। আর যেহেতু এই 3টা কাউন্টি আমার মার্কেট, তারপরেও আরো অনেকগুলো কাউন্টি আছে নিউ ইয়র্কে। সো আমি আরেকটা লাস্ট স্লাইড যেটা করেছি, আমার সময় স্বল্পতার কারণে আমি সবকিছু এক্সপ্লেইন করতে পারছি না, কিন্তু এই ছবিগুলো যদি আপনারা রেখে দেন তুলে, আপনারা বিভিন্ন কাউন্টির গত কয়েক বছরে কি পরিমাণ ভ্যালু অ্যাপ্রিসিয়েট করেছে, এইটা দেখলে অন্তত আপনারা বুঝতে পারবেন যে আপনাদের বাড়ির একুইটিটা কতটুকু জমেছে, যেটা নিয়ে আপনারা কিছু না কিছু করতে পারবেন। মানে সেটা আমাদের আয়ের উৎস হিসেবে কিভাবে ব্যবহার করতে পারি আমরা। এক্ষেত্রে আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই যে অনেকেই মনে করেন যে বাড়ি বিক্রি না করলে আপনার ইকুইটির অর্থ তোলা যায় না, তো এই ধারণাটা কতটা ভুল বা সঠিক আপনার কাছে একটু জানতে চাই। তো আমরা সাধারণত সাউথ ইস্ট এশিয়ানরা যারা আছি, তাদের কিন্তু একটা জিনিস আমাদের আছে যে আমরা বাড়ি কিনলে সহজে ছাড়তে চাই না, আমরা লং টার্ম চিন্তা করি। আমরা আমেরিকানদের মতো না যে 5 বছর পর এরপর আমার ছেলেমেয়েরা করবে, নাতি আছে তারা বাস করবে। তো আমরা সবসময় জিনিসটা ধরে রাখতে চাই, বাট বিভিন্ন কারণে অনেক সময় অনেকের এমন একটা সিচুয়েশন আসে যে
টাকা দরকার হয়, তখন অনেকেই জানে না যে তাদের যে একুইটিটা জমে আছে বাড়ি বিক্রি ছাড়াও তারা এই একুইটিটা বের করে তাদের বিভিন্ন কাজে লাগাতে পারেন। তো ওইটার কয়েকটা পদ্ধতি আছে, যেমন একটা হচ্ছে হোম একুইটি লাইন অফ ক্রেডিট, এইটা একটা অপশন। আরেকটা অপশন আছে ক্যাশ আউট রিফাইন্যান্স, ওই একুইটির টাকাটাই আপনি বিভিন্ন পদ্ধতিতে বের করতে পারেন এবং আপনার কি ধরনের নিড, কোথায় ইউজ করবেন সেটার উপরে। আরেকটা আছে হোম একুইটি লোন। তো এই তিনটা পদ্ধতির মাধ্যমে আপনি বাড়ি বিক্রি না করেও আপনি ওই টাকাটা আপনার নিজস্ব প্রয়োজনে ব্যবহার করতে পারছেন, এবং এটার আরেকটা ট্যাক্সেরও একটা সুবিধা পাচ্ছেন আপনি, কারণ আপনি যখন বাড়ি বিক্রি করে একুইটিটা বের করতে চাচ্ছেন তখন কিন্তু আপনার একটা ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হচ্ছে, কিন্তু যখন আপনি হোম একুইটি লোনের মাধ্যমে টাকাটা বের করে নিয়ে আসছেন তখন কিন্তু আপনার ওই সেলের থেকে যে ট্যাক্সটা দিতে হয় সেটা থেকে আপনি বেঁচে যাচ্ছেন। নট অনলি দ্যাট, ওইটার যে আপনি ইন্টারেস্টটা পে করছেন ওইটাও কিন্তু ট্যাক্স ডিডাক্টেবল। তো ওইটা একটা বড় একটা সুবিধা যে বাড়ি বিক্রি না করে আমার যদি ক্ষমতা থাকে বা আমি যদি এলিজিবল হই, আমি লোনের মাধ্যমে টাকাটা ওই মাটি থেকে বের করে আনছি। বাড়ি বিক্রি না করে আমার সমস্যার সমাধানটা আমি করতে পারছি। তো এক্ষেত্রে আপনি বললেন হোম ইকুইটি লোনের কথা বললেন, তারপরে হিলক বা লাইন অফ, যেটাকে বললেন হোম ইকুইটি লাইন অফ ক্রেডিট এবং ক্যাশ আউট রিফাইন্যান্স। তো এই তিনটার মধ্যে মূল পার্থক্যটা আসলে কি, কার জন্য কোনটা বেশি উপযোগী বলে আপনি মনে করেন? আচ্ছা, খুবই সুন্দর প্রশ্ন। কারণ এই তিনটা অপশন আপনার আছে, তার মানে এই না যে আমার জন্য যে অপশনটা প্রযোজ্য আপনার জন্য সেই অপশনটা প্রযোজ্য হবে। আমি ছোট ছোট করে একটু করে একটা এক্সপ্লেইন করে দিচ্ছি। হোম ইকুইটি লাইন অফ ক্রেডিট যেটা, সেটা অনেকখানি ক্রেডিট কার্ডের মতো কাজ করে। ধরেন একটা বাড়িতে আপনার 500,000-এর বাড়ি, যেহেতু আমি একটা তুলনা করা শুরু করেছি ওটা দিয়েই বলি, 500,000-এর বাড়ি থেকে আপনার হয়তো ওখানে মর্টগেজ আছে 200,000, তার মানে আপনার জন্য 300,000 ওপেন আছে। তার মানে কিন্তু এই না যে আপনি পুরো 300,000টা ইউজ করতে পারবেন, কারণ সার্টেন একুইটি আপনার বাড়িতে থাকতে হয়। তো আমরা সাধারণত হিসাবে দেখি যে 75% থেকে 80% পর্যন্ত হোম একুইটি আমরা ইউজ করতে পারি। লাইন অফ ক্রেডিটের ক্ষেত্রে এটা অনেকটা ক্রেডিট কার্ডের মতো ওপেন থাকে। সো এই যে আপনার 200,000 একুইটি আপনি লাইন অফ ক্রেডিটের মতো খুলে রাখছেন, আপনি একবারে কিন্তু আপনার এটা ব্যবহার করা দরকার নেই। আপনি ধরেন 200,000 লাইন অফ একুইটি থেকে আপনি আজকে প্রয়োজন হলো শুধুমাত্র 35,000 বের করে নিয়ে আসলেন, আপনার কোনো একটা ক্রেডিট কার্ডের পেমেন্ট অনেক বেশি হয়ে গিয়েছে, আপনি এটা পে করে দিতে চাচ্ছেন, ওইটা পে করলেন। কারণ বেশিরভাগ ক্রেডিট কার্ডে দেখা যাচ্ছে 15-16% আপনার ইন্টারেস্ট থাকে, আর হোম ইকুইটি লাইন অফ ক্রেডিটে 7-7.5% এরকম থাকছে। সো রাদার দেন পেইং 10-15% আপনার ক্রেডিট কার্ডের বিল, আপনি ওই লাইন অফ ক্রেডিট থেকে শুধুমাত্র 35,000টা ইউজ করে আপনি পে অফ করলেন, সময় পেলে আবার আপনার ওইটা 35,000টা আবার ফেরত দিয়ে দিলেন ক্রেডিট কার্ডের মতো, আর ওইটার যে ইন্টারেস্টটা হলো ওইটা আপনার মান্থলি পে করে যেতে হবে। এখন দ্বিতীয় অপশনটাতে আসি, ক্যাশ আউট রিফাইন্যান্স। ও ভালো কথা, হিলকটা বেটার হচ্ছে তাদের জন্য যারা শর্ট টার্ম কোনো কাজ করতে চায়। যেমন আমি যদি এরকম একটা চিন্তা করি যে আমি একটা পুরোনো বাড়ি কিনবো, ফ্লিপ করব, আবার বিক্রি করে দিব, 1 বছরের মধ্যে আমার 1 বছর থেকে 6 মাস ধরলাম, 6 মাস থেকে 1 বছরের মধ্যে আমার কাজটা ডান হয়ে যাবে, সেক্ষেত্রে হিলকটা বেটার। তার কারণ হচ্ছে এদের যে ইন্টারেস্ট রেটটা আছে এইটা কিন্তু ভ্যারিয়েবল ইন্টারেস্ট রেট, কারণ এটা আপনার ওয়াল স্ট্রিট প্রাইম রেটের সাথে উঠানামা করছে। সো আমার এটা শর্ট টার্ম কাজের জন্য ঠিক আছে, লং টার্ম আমি যদি ধরে রাখতে চাই, যদি কোনো কারণে ইন্টারেস্ট বেড়ে যায় তখন আমি কিন্তু ঝামেলায় পড়ে যাব। আরেকটা যেটা বললাম ক্যাশ আউট রিফাইন্যান্স, সেম এক্সাম্পল, 500,000-এর বাড়ি আমি নতুন করে রিফাই করলাম, আমার হয়তো 200,000 টাকা বাকি ছিল ব্যাংকে, আমি আবার নতুন করে ক্যাশ আউট করে, আমার তো 300,000 একুইটি ছিল, সো আমি যখন ক্যাশ আউট করলাম তখন 200 পুরনো মর্টগেজ আমি ফেরত দিয়ে দিলাম, বাকি 300,000 যে আমার ওপেন আছে সেখান থেকে আমি 200,000-এর মতো উঠিয়ে আমি আমার ব্যাংকে রেখে দিতে পারি। এইটা একটা লং টার্মের জন্য বেটার, তার কারণ হচ্ছে আপনার এই রেটটা হচ্ছে ফিক্সড রেট। আমাদের বয়সী যারা আছে, আমাদের বাচ্চারা যারা কিছুদিন পরে কলেজে যাবে, আমরা জানি আমাদের স্টুডেন্ট লোন অনেক হাই রেটে চলে, এবং বাচ্চারা যখন কলেজ থেকে বের হয় অনেক বড় একটা ঋণের বোঝা নিয়ে বের হয়। সো আমার বাসায় যদি আমার একুইটি, আমার ক্যাশ আউট রিফাইন্যান্সের ব্যবস্থা থাকে, তাহলে কিন্তু আমি ওই অ্যামাউন্টটা বের করে আমার বাচ্চার কলেজ এডুকেশনে ইউজ করতে পারি, ছোটখাটো কোনো বিজনেসের জন্য ইউজ করতে পারি, যেখানে আমি জানি যে আমি যেই রেটে এখন টাকাটা বের করে নিচ্ছি তার চেয়ে বেশি রেটে আমি রিটার্ন পাবো। তো
এইটা একটা অপশন। আরেকটা আছে হোম একুইটি লোন, যেটা সেটাতে আপনার পুরো ক্যাশ আউট করার দরকার নেই, আপনি একটা সেকেন্ডারি লোন আপনি পুল করতে পারেন। আপনার প্রাইমারি লোন তো আছে, ধরে নিলাম সেই আগের সিনারিওতেই 200,000, আপনার দরকার হলো, মনে হলো যে আমার 75,000 বা 100,000 বের করে আমি স্টকে একটু ইনভেস্ট করি, আমি দেখছি যে স্টক খুব ভালো করছে, তখন আপনি সেকেন্ডারি মর্টগেজ হিসেবে জাস্ট 100,000, 75,000, 50,000 যতটুকু লাগে ওইটুকু শুধু বের করে আপনি দুইটা তখন আপনি মর্টগেজ পেমেন্ট করবেন, একটা প্রাইমারি মর্টগেজ পেমেন্ট আর একটা যেটা একুইটি বের করে নিচ্ছেন সেটার মর্টগেজ পেমেন্ট। সো এই ওয়েজ গুলো হলো যে আপনি বাড়ি বিক্রি না করেও আপনার যে পরিমাণ একুইটি জমেছে ওইটা দিয়ে আপনি বিভিন্নভাবে ব্যবহার কাজে করতে পারেন। লাগানো যেতে পারে, বিভিন্নভাবে ইনকাম করা যেতে পারে।